থাকা না বেঁচে থাকা ইত্যাদি যাদের উপর আমাদের নির্ভর করে আসলে, তাতে আমাদের মাথার উপর ছাতা ধরবেন বলে আমরা যাকে ঠিক করি যে আগামী 5 বছর আমার যে কোনো যন্ত্রণায় আমার মাথার উপর ছাতা ধরবেন, যে সেই সাংসদকে নির্বাচন করার জন্য আগামী 19 তারিখ সকাল সকাল আমরা ভোট কেন্দ্রে যাব। ভোটটা কিসের ভিত্তিতে হবে আসলে? এই যে 19 তারিখ আপনিও ভোট দিতে যাবেন, আমিও ভোট দিতে যাব, পাড়ার তৃণমূলের নেতাও ভোট দিতে যাবে, বিজেপির নেতাও ভোট দিতে যাবে। আসলে কিসের ভিত্তিতে ভোট হবে? লড়াইটা মূলত এখানে। লড়াইটা কেন? কারণ আমরা একরকম কথা বলছি যে ভোট তো হবে, কেউ ভোটে জিতবে, কেউ ভোটে হারবে, কিন্তু লড়াইয়ের যে ইস্যু, যেটা লড়াইয়ের এজেন্ডা, যেটা কি নিয়ে চর্চা হবে নির্বাচনের 7 দিন আগে ময়নাগুড়িতে, জলপাইগুড়িতে, মালবাজারে, চালসাতে, মেটালিতে, ক্রান্তিতে, কি নিয়ে চর্চা হবে আসলে? চর্চাটা কি নিয়ে হবে? কে হেলিকপ্টারে চলে গেল আর কে গেল না সেই নিয়ে চর্চা হবে? ছোটবেলায়, আমার ছোটবেলায় কেন, আমার জন্মের আগের সিনেমা আমি ছোটবেলায় দেখেছিলাম। অপুর সংসার যখন দেখেছিলাম তখন সেই দিদি তার বাচ্চা ভাইটাকে বলেছিল যে আমার জ্বর কমলে একবার রেলগাড়ি দেখতে নিয়ে যাবি। রেলগাড়ির একটা দেখার মতো জিনিস ছিল তখন, রেলগাড়ি দেখতে যাওয়ার শখ ছিল। সময় এগিয়েছে, এখন হেলিকপ্টার দেখার শখ আছে বহু মানুষ। আমিও যখন বক্তা বলছিলেন আমিও দেখছিলাম যে হেলিকপ্টারটা উড়ে যাচ্ছেন, আমার রাজ্যের শাসক দলের নেতা উড়ে যাচ্ছেন ওই হেলিকপ্টারে। হেলিকপ্টারে গিয়ে তো কোনো একটা নামলে, এমনি হেলিকপ্টার ভাড়া করেছেন চুরির টাকায়, হেলিকপ্টার বানিয়েছেন চুরির টাকায়। চুরির টাকা মানে আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলা রোজগার করা টাকা, সেটা বড় কথা নয়। চোর করে সকলে নেতারা। যদি কেউ চোর না থাকেন এখনো সময় আছে, আহ্বানও আছে। রাস্তার ওই পারে চোরেরা রয়েছে, ওপার থেকে এপারে এসে দাঁড়ান, এই বাংলার মানুষকে বুঝিয়ে দিন যে হ্যাঁ আপনার ভুল হয়েছিল, আপনি কোনো একটা মোহতে কিছুতে চলে গেছিলেন ওই রাজনৈতিক দলে, কিন্তু আর নয়, মোহভঙ্গ হচ্ছে, চলে আসুন। ওই আমরা দেখছি তো সুজনের ওখানে প্রচারে, সায়ন ব্যানার্জির ওখানে প্রচারে, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এসে হাত মিলিয়ে যাচ্ছেন যে বাবা ভুল হয়ে গেছে, সময় আছে। কিন্তু ওই যে রাজনৈতিক দলের নেতা হেলিকপ্টারে যাচ্ছেন, কোন রাজনৈতিক দলের নেতা দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ থেকে উড়ে উড়ে আসছেন এখানে প্রচারে। আমার দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় যতগুলো মিটিং করছেন, গোটা দেশে অতগুলো মিটিং করছেন না। আলোচনা কি হচ্ছে, দাবি দেওয়া কি হচ্ছে, চাহিদা কি হচ্ছে? গত 12 বছর ধরে তৃণমূল এখানে রাজ্য চালাচ্ছে, গত 10 বছর ধরে বিজেপি এখানে দেশ চালাচ্ছে। এই 10 বছর আর 12 বছরে আসলে আমার আপনার কি কাজ হয়েছে, এইটাই তো চর্চা হতে হবে। আগামী 5 বছর দিয়ে ওরা ক্ষমতায় থাকবে বলে দাবি করছে, সেই আগামী 5 বছরে আপনারা আমার বাড়ির ছেলে মেয়েদের জন্য ওরা কি কাজের ব্যবস্থা করে দেবে, এটাই তো আলোচনা হতে হবে। জিনিসপত্রের দাম কি হবে এই নিয়ে আলোচনা হতে হবে না। বিজেপির আলোচনার এজেন্ডা হচ্ছে ধর্ম, জাত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। খুব ভালো, অসুবিধা ওদের 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 মতো রাজনীতি, আমাদের মতো রাজনীতি। কি বলছে ওরা? ধর্ম জাতের আলোচনায় কি বলেছিল যখন আগের নির্বাচন লড়তে এসেছিল 2019 সালে? বিজেপির নেতারা বলেছিলেন নাগরিকত্ব সংশোধনী আইন হবে না, কে নাগরিক আর কে নাগরিক না ওরা ঠিক করবে। এত বড় আস্পর্ধা, এত বড় ক্ষমতা যে ওরা ঠিক করে দেবেন কে নাগরিক আর কে নাগরিক নয়। এত বছর ধরে ভোট দিয়ে আসছে যে মানুষ, এত বছর ধরে নিজের অধিকারে এই বাংলায় বসবাস করে আসছে যে মানুষ, সে বিজেপি ঠিক করে দেবে কে মানুষ আর কে মানুষ নয়, কে ভোটার আর কে ভোটার নয়, কে নাগরিক আর কে নাগরিক নয়। আমরা বিজেপির নেতাদের বলছি আসন ক্ষমতা থাকলে এই রাস্তার উপরে দাঁড়িয়ে একটা নামকে আপনি বাদ দিয়ে দেখান যে নাগরিক থাকতে পারবে না। এখানে বামপন্থী রাজনীতির লোকেরা, এখানে কংগ্রেসের লোকেরা যৌথভাবে দাঁড়িয়ে রয়েছে, একটা মানুষকে এইখানে নামের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, একজন মানুষকেও নাগরিক থেকে শরণার্থী করে দেওয়া যাবে না, যতক্ষণ অব্দি বামপন্থীরা, যতক্ষণ অব্দি সাধারণ যুক্তিবাদী মানুষ এই রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছে। একজন কেউ পারবে না। লড়াইটা তো কথাটা তো হয়েছিল 19 সালে, আবার 24 সালে এখন ভোটের আগে এসে দাঁড়িয়েছে যে নাগরিকত্ব সংশোধনী আইন ইত্যাদি চালু হবে। ওদের এক মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বনগায়, উনি বলেছেন যে আমি নিজেই তো অ্যাপ্লাই করব, তাহলে আপনাদের অ্যাপ্লাই করতে কি অসুবিধা আছে? কে অ্যাপ্লাই করবেন? কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী মানে গতবার উনি সাংসদ হয়েছেন, মানুষের ভোটে জিতে সাংসদ হয়েছেন 19-এ। সাংসদ হয়েছেন মানে যখন সংসদের প্রার্থীপদ মনোনয়ন দিতে গেছেন তখন ওনাকে মুচলেখা দিতে হয়েছিল, তখন ওনাকে লিখে দিতে হয়েছিল যে আমি ভারতবর্ষের নাগরিক, আমি ভারতবর্ষের এই ভোটে লড়তে চাই,
আমি আমার সম্পত্তি, আমার বউয়ের সম্পত্তি ইত্যাদি ইত্যাদি দাখিল করছি। তাহলে যে লোক বিজেপির নেতা নিজে ভারতবর্ষের নাগরিক নয়, ও 2019 সালে ভারতবর্ষের কেন্দ্রীয় এই সংসদ নির্বাচনে, লোকসভা নির্বাচনে কি করে অংশগ্রহণ করলো, এই প্রশ্নের উত্তর বিজেপির নেতারা দিতে পারবেন কি? আমার ধারণা পারবেন না, পারবেন না। ধর্মের খেলা হবে, জাতের খেলা হবে। চারিদিকে বিজেপি এই বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে ধর্ম জাতপাত কোনো ব্যাপার না, যখন আমরা আছি আমরা বাঁচাবো। একা বিজেপি বলছে না, একা বিজেপি বলছে না। শোলে সিনেমা দেখেছিলেন সবাই? শোলে সিনেমায় জেলার সাহেবের ডায়লগ ছিল, আধে ইধার যাও আধে উধার যাও, বাকি নেড়ে পিছিয়ে আও। বিজেপি আর তৃণমূল আসলে একসাথে এই ধর্ম জাতের খেলাটা খেলছে। আপনার মনে থাকবে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি ভোট না দিতে পারি কিন্তু আমার মুখ্যমন্ত্রী তো, আপনি ভোট না দিতে পারেন, আপনার মুখ্যমন্ত্রী তো। এ রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দিষ্ট ধর্ম জাতের ভাগাভাগির খেলায় নিচে মাইকের সামনে বলেছিলেন একটি নির্দিষ্ট জাত সম্পর্কে, যে কোনো দুধ দেয় তার লাঠি খেতে হবে। কার সম্পর্কে বলছেন? নাগরিক, এই পশ্চিমবাংলার নাগরিক, এই ভারতবর্ষের নাগরিকদের সম্পর্কে বলছেন যে যে কোনো দুধ দেয় তার লাঠি খেতে হবে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের সম্পর্কে এই ভাবনা তৈরি করছে। আর অন্যদিকে বিজেপি, ওরা বলছে আমরা অমুক ধর্মকে বাঁচিয়ে নেব। আরে এটা সেই ভারতবর্ষ, গোটা পৃথিবীতে যে 6টা ধর্ম পালন মানুষ করেন, নিজের নিজের পছন্দ মতো ধর্মাচরণ করেন, তার মধ্যে 4টে ধর্ম জন্ম নিয়েছিল এই ভারতবর্ষে। এটা সেই ভারতবর্ষ, বিজেপি চেনে না এই ভারতবর্ষকে। এটা সেই ভারতবর্ষ যেখানে হাজার হাজার বছর ধরে আপনি আপনার ধর্ম পালন করছেন, আমি আমার ধর্ম পালন করছি। 2000, 5000, 7000, 10,000 বছর ধরে এক একটা ধর্ম ভারতবর্ষের মাটিতে জন্মেছে, বড় হয়েছে, ফুলে ফেটে উঠেছে। কেউ কোনদিন কাউকে আক্রমণ করতে চায়নি। আজকে বিজেপি আর তৃণমূল আসার পর এ বলছে আমি অমুক ধর্মকে বাঁচিয়ে নেব, ও বলছে আমি তমুক ধর্মকে বাঁচিয়ে নেব। ধর্মকে বাঁচাবে না ওরা, ধর্ম নিয়ে ব্যবসা করবে, ব্যবসা। যদি ধর্মকে বাঁচানোর ব্যাপার হতো, তাহলে যদি বিজেপির কথা মতো ধর্মীয় আচারটাই মূল হিসেবে ধরা হতো ভারতবর্ষে, তাহলে আপনি যখন কাল সকালে বাজার করতে যাবেন, আপনার কথা তো ছেড়ে দিন, আপনি তো সাধারণ মানুষ। বিজেপির যে এলাকার নেতা, আরএসএস এর যে এলাকার নেতা এই গেরুয়া ঝান্ডা লাগাচ্ছেন খুব মন দিয়ে, সেই ভদ্রলোক যখন আগামীকাল সকালে বাজার করতে যাবেন, সজনে ডাঁটা কেনার সময়, পালং শাক কেনার সময়, কাতলা মাছ কেনার সময়, দোকানদারকে ওর ধর্ম, ওর জাতটা জিজ্ঞেস করবে যে দাদা আপনি কোন ধর্মের লোক আসলে, তাহলে আসলে সজনে ডাঁটার দামটা ঠিক করে আমি বলবো। আপনি অমুক ধর্মের হলে তমুক দাম, অমুক ধর্মের হলে অমুক দাম, তাই হবে? হবে না। এই এলাকার তৃণমূলের মাতব্বর যখন কালকে সকালবেলা গ্যাস বুক করতে যাবেন, তখন কি ওপার থেকে, ওই যে ফোনে আজকাল গ্যাস বুকিং হয়, ফোন করলে ওপার থেকে যিনি ফোনটা ধরবেন তিনি কি এই কথাটা বলবেন যে দাদা কোন জায়গার লোক আপনি, তাহলে গ্যাসের দামটা আমি একটু কমিয়ে টমিয়ে বলতে পারি? এরকম হয় কখনো? কোনদিন ভারতবর্ষে হচ্ছে না, এখনো তাই হবে না। আসলে ওই ধর্মটা, ওই জাতটা ওরা ব্যবহার করে মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করার জন্য, একটা আনচান তৈরি করার জন্য। কেন উত্তেজনা তৈরির চেষ্টা করে? উত্তেজনা তৈরির চেষ্টা করে এই কারণে যে ওরা আসলে মানুষকে ঘোড়ার ঠুলি পরিয়ে রাখতে চায়। ঠুলি কি জিনিস জানেন? কলকাতার লোকেরা জানে। কলকাতায় রোববার বিকেলে ঘুরতে যাওয়ার জন্য, প্রেমিক প্রেমিকাদের জন্য বিশেষত, কলকাতার রাস্তায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে ঘোড়ার গাড়ি পাওয়া যায়। অনেক প্রেমিক প্রেমিকা তাদের রোববার বিকেলবেলা করে ঘুরতে যায়।